গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গোয়েন্দা শিলাজিৎ সিরিজের গৃহলক্ষ্মী চিটফান্ড, রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন গৃহলক্ষ্মী চিটফান্ড। মেঘলা, আমি অন্য শহরে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি তো 6 মাসের মধ্যেই ফিরব। আমার সম্পর্কে অনেক কিছু শুনবে, শুধু মনে রেখো, খুব সোজা সাপটা পথে চললে রেশনের চাল আর সরকারি হাসপাতালের ফ্রি বেড ছাড়া এই শহরে কিছুই পাওয়া যায় না। সমাজ কাকে ভালো বলবে আর কাকে খারাপ, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। দরকারে কেউ 1000 টাকা খুচরো দিয়ে হেল্প করলেও সে ভালো। ফর্ম ভরতে গিয়ে কারুর কাছে পেন চেয়ে না পেলে সে খারাপ। ওসবে কান দিও না। এই শহরে টাকা উঠছে, ধরতে হবে যেভাবেই হোক। তোমার অপছন্দের মানুষের কাছে হয়তো তোমার পছন্দের খবর থাকতে পারে। ভালো থেকো, বাবিনকে ভালোভাবে মানুষ করো। এটি তোমার স্বামী। কি বুঝলে বলো? চিঠি অথেন্টিক? সঙ্গে হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট আছে। চিঠিটা লিখেছে বিশ্বনাথ রক্ষিত। কিছু স্ট্রাইক করছে? বিশ্বনাথ? কোন বিশ্বনাথ? গৃহলক্ষ্মী চিটফান্ডের মালিক? ইয়েস ইনডিড, রাঘব বোয়াল কেস, তাই তোমায় দিলাম। কলকাতায় তোমার এটাই প্রথম তদন্ত হোক। শিলাজিৎ, এই চিঠি লেখা হয়েছিল 7.5 বছর আগে। তখন তুমি শিলিগুড়ি পোস্টেড ছিলে। ডিটেলস তোমার জানার কথা নয়। কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিল বিদ্যুৎ সেন, আইসি, নিউ আলিপুর থানা। ও তোমায় সব জানিয়ে দেবে। এইটুকু বলে রাখি, টোটাল ফাইন্যান্সিয়াল ফ্রড 850 কোটি। ইডি ইনভলভড হয়েছিল। রক্ষিতের বেশিরভাগ সম্পত্তিই ওরা সিজ করেছিল। এখন বর্তমান পরিস্থিতি হলো, এই বিশ্বনাথ রক্ষিতের ওয়াইফ মেঘলা রক্ষিত বিশ্বনাথের নামে করা ইন্স্যুরেন্স ক্লেম করেছে। 20 কোটি সাম অ্যাসিওর্ড। ইন্স্যুরেন্স কোম্পানির খোদ ডিরেক্টর সিএম মারফত সিআইডিকে ইনভেস্টিগেট করতে অনুরোধ করেছেন। সিএম মারফত, নোট ইট। ও বাবা, চাপের কেস। বুঝতেই পারছো, গোটা ডিপার্টমেন্টের চাপ। তুমি সিআইডি ডিটেকটিভদের মধ্যে সবচেয়ে প্রমিসিং। তাড়াতাড়ি কেস সলভ করতে পারার ক্ষমতা তোমার আছে। তোমায় শিলিগুড়ি থেকে এখানে বদলি করে আনার পিছনে মূল ইনিশিয়েটিভ আমারই ছিল। নাও শো মি ইয়োর পোটেনশিয়াল। তোমার ওয়াটসনটিকে নিয়ে লেগে পড়ো। বেস্ট অফ লাক। ভবানী ভবনে ডিআইজির ঘর থেকে বেরিয়ে হাতে কেস ফাইল নিয়ে সিআইডি হোমিসাইড ডিটেকটিভ শিলাজিৎ সেনগুপ্ত নিজের কাজের ঘরে এলো। কলকাতা শহর তার কাছে নতুন। 3 মাস হলো বদলি হয়ে এসেছে এখানে। শিলিগুড়ি ডিভিশনে থাকাকালীন তার শেষ তদন্ত ছিল স্মিতা মুখার্জি মার্ডার কেস। তখন শিলাজিৎ ও তার সহকারী ওয়াটসন অর্থাৎ
সাব ইন্সপেক্টর শৈলেন পাল থাকত দার্জিলিংয়ে স্টাফ কোয়ার্টারে। ওপরতলার ইচ্ছে তার প্রমোশন হয় ও সেই সাথে কলকাতায় বদলি। সঙ্গে অবশ্য সহকারী শৈলেন পালেরও কলকাতায় বদলি হয়েছে। শৈলেনের বাড়ি নদিয়ার গোপীনাথপুরে, তবে কলকাতা ভালোই চেনে, অন্তত শিলাজিতের চেয়ে বেশি। নিজের বাড়ির বেশ কাছাকাছি চলে আসায় শৈলেন যথেষ্ট খুশি। কিন্তু শিলাজিতের কলকাতা খুব একটা ভালো লাগছে না। কোথায় দার্জিলিংয়ের পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, বিস্তীর্ণ চা বাগান, সিঙ্গালীলা জঙ্গল, আর কোথায় ধুলো, ধোঁয়া, যানজট ও শব্দ দূষণের শহর এই কলকাতা। কলকাতায় প্রথম কেস স্যার, ধুক্কা ধুক্কা। ঘন্টার মাথা কেস, যা ঘটে গেছে 7.5 বছর আগে। আমি কোথায় কি তদন্ত করব বলো তো? তখন যা তদন্ত হয়েছে সেই রিপোর্ট ঠিক না হলে আমার এগোনোটাই তো ভুল হবে। তুমি আলিপুর থানার তৎকালীন ইন্সপেক্টর ইনচার্জ বিদ্যুৎ সেনকে ডাকো অফিসে, দেখি কি বলে। সে ডাকছি, তবে আপনি এখনই বিরক্ত হবেন না স্যার, দেখবেন ঠিক সলভ করে ফেলেছেন। আপনার ওপর হোমস বাবার আশীর্বাদ আছে না? হোমস বাবা পার করেগা। হ্যাঁ, বেশ বেশ। বুদ্ধি তো? হ্যাঁ স্যার। তুমি করেই বলছি, বয়স অনেক কম তোমার। এখন কোন থানায় আছো? টালিগঞ্জ স্যার, মাস 8 হলো। এই কেসে আমার সাথে থাকবে। আমি টালিগঞ্জ থানার ওসিকে মেল করে দেব। এবার প্রথম থেকে শুনি তো। 2011-এ এই বিশ্বনাথ রক্ষিত একটি চিট ফান্ড খোলে, গৃহলক্ষ্মী চিট ফান্ড। প্রথম মেম্বাররা নিয়মিত টাকা পেতেন, মাসে মাসে বিড হতো, কিন্তু বিদ্যুৎ থেমে গেছে, কারণ শিলাজিৎ তাকে থামতে হাত দেখিয়ে কিছু একটা ভাবতে ভাবতে সিগারেটের প্যাকেট বার করেছে পকেট থেকে। নিজে একটা বার করে ঠোঁট দিয়ে চেপে বিদ্যুতের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিল। না, ঠিক আছে স্যার। তার মানে খাও, নইলে বলতে খাই না। ধরাও নির্দ্বিধায়। কাজ করতে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে হয়। সেটাকে অশ্রদ্ধা দেখানো বললে অমন অশ্রদ্ধা চায়ের কেটলি আর প্রেশার কুকার রোজ আমাদের দেখাচ্ছে। সবাই অল্প হাসল। শিলাজিৎ এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এই গৃহলক্ষ্মী চিটফান্ড কত টাকার ঘাপলা করেছিল যেন? 150 কোটি। তবে শুধু চিটফান্ড নয়, পুরো ইনভেস্টমেন্ট স্কিমের ব্যবসা ফেঁদেছিল। এছাড়া জমি বিক্রি স্কিম ছিল। সব ধরলে 850 কোটি ছাড়ায়। আমাকে এই চিটফান্ডের কার্যপ্রণালী ঠিকঠাক বুঝতে হবে। বিশেষ জানা নেই তো। কোনো ব্যাংকের কর্মচারীর সাথে কথা বলা যায়? পাশের টেবিলে বসা শৈলেন এবার বলে উঠল, পেয়ে যাবেন স্যার, কানাড়া ব্যাংক, দেশপ্রিয় পার্ক ব্রাঞ্চের ক্লার্ক। ওইখানেই গত মাসে একটা অ্যাকাউন্ট খুলেছি তো। এই আমার সাথে ভদ্রলোকের বেচারা ভালো আছে স্যার। উনি টাকা পয়সা স্ক্যামের ব্যাপারে মতামত দিয়ে পুলিশকে এর আগেও কিন্তু সাহায্য করেছেন। ফোন করে বলে রাখো কি বিষয়ে কথা বলতে চাই। কেসের ব্যাপারে বেশি ভাঙবে না। হ্যাঁ, বলো বিদ্যুৎ। কয়েক বছর পর থেকে পেমেন্ট অনিয়মিত হয়ে পড়ে। 2017 সালের নভেম্বর মাসে বিশ্বনাথবাবু নিখোঁজ হয়ে যান। আলিপুর থানায় মিসিং জিডি করান ওনার স্ত্রী মিসেস মেঘলা রক্ষিত। ডিসেম্বরে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেন কিছু পাওনাদার। গৃহলক্ষ্মী চিটফান্ডের মালিক বিশ্বনাথবাবুর বিরুদ্ধে তহবিল তছরূপ ও লোক ঠকানোর অভিযোগ এনে। যেহেতু 21/1 ম্যাঙ্গালোরে চিটফান্ডের হেড অফিস, তাই হেয়ার স্ট্রিট থানায় কেস করা হয়েছিল। হেয়ার স্ট্রিট ইনিশিয়াল ইনভেস্টিগেশন ও অফিস সিল করে, কেস আলিপুরে পাঠিয়ে দেয়। যেহেতু আমাদের ওখান থেকেই মিসিংটা করা ছিল, বিশ্বনাথ বাবুর নামে লুকআউট নোটিশও জারি করা হয়েছিল, কিন্তু ধরা যায়নি। টোটাল 850 কোটির ফ্রড ছিল স্যার, কম কথা তো নয়। তার মানে বিশ্বনাথ এখনও মিসিং? টেকনিক্যালি মিসিং,
যেহেতু 7 বছরের ওপর মিসিং এবং ওনার দিক থেকে কোনো যোগাযোগ করা হয়নি কারুর সঙ্গে, তাই ওনার স্ত্রী মেঘলা দেবী কোর্টে মুভ করেছিলেন এই আর্জি নিয়ে যে স্বামীকে মৃত ঘোষণা করা হোক। সেকশন 108 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলছে 7 বা তার বেশি বছর কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে এবং তার দিক থেকে কোনো রকম যোগাযোগের প্রমাণ পাওয়া না গেলে কোর্ট প্রিজুম ডেড ডিক্লেয়ার করতে পারে। আলিপুর কোর্ট তো প্রে গ্র্যান্ট করেছে দেখছি। স্ত্রী ওনার 20 কোটি লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি, কোর্ট অর্ডার পেয়েই ক্লেম ফাইল করেছেন। আর ইন্স্যুরেন্স কোম্পানিও সাথে সাথে সিআইডি তদন্ত চেয়ে কোর্টে এই ডেভেলপমেন্ট সাবমিট করেছে। তার মানে ক্লেম পেমেন্টে স্টে চাইবে কোম্পানি, বলবে সিআইডি তদন্ত চলছে। হ্যাঁ, 20 কোটি তো আর অমনি অমনি দেবে না কোম্পানি, কন্টেস্ট করবে। বিশ্বনাথবাবুর মোবাইল তো বাড়িতে রেখে উধাও হয়েছিলেন রিপোর্ট বলছে। নিজের বাড়িতে আর কোনোভাবে ফোনও করেননি, তাহলে উনি উধাও হয়েছেন কি নিয়ে? একটা হাফ শার্ট, প্যান্ট পরনে, পায়ে জগার শু, একটা রুমাল, একটা জেল কালির কলম, ব্যাস এই ছিল ওনার সঙ্গে। এমনকি পার্স, হাত ঘড়িও রেখে গেছেন। নো ব্যাগ, নো সুটকেস। পালানোর থিওরি দাঁড়াচ্ছে না বোধ হয়। এক যদি না ওনার স্ত্রী মিথ্যে বলেন। আচ্ছা, চিঠিতে অপছন্দের মানুষের যে মেনশন সেটা কি? মেঘলা দেবী বলেছেন উনি সেটা বুঝতে পারেননি। ঠিক আছে, মেঘলা দেবীর সঙ্গে একবার দেখা করতে হবে, বাড়িটা দেখতে হবে। ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি স্যার? শিওর, শুট। এটা তো প্রাইমারিলি চিটিং কেস, ক্রিমিনাল কেস লজ হয়ে আছে। বিশ্বনাথবাবুর স্ট্যাটাস হলো পলাতক। তাহলে সিআইডি চিটিং স্কোয়াড কেস না দিয়ে, মানে আই মিন আপনি তো মার্ডার স্কোয়াডে ডিটেকটিভ, তাহলে মিসিং, চিটিং, অ্যাবসকন্ডিং, ডেড, মার্ডার, 5 রকম সবজির 5 মিশালি তরকারি আমার পাতে ঢেলে দিয়েছে। আমায় এবার সব আলাদা আলাদা করতে হবে। তোমরা দুজন, তুমি ও শৈলেন, একটা মিটিং অ্যারেঞ্জ করো কালই। থাকবেন একজন ব্যাংকের লোক যিনি চিট ফান্ডের ব্যাপারটা ভালো বোঝেন, ওই ইন্স্যুরেন্স কোম্পানির এই কেসের ইনভেস্টিগেশন যার হাতে, আর তুমি অ্যাজ এই কেসের প্রাক্তন ইনভেস্টিগেশন অফিসার। আমি সকলের সঙ্গে বসতে চাই একবার। আচ্ছা বিদ্যুৎ, বিশ্বনাথবাবু উধাও হওয়াটা রহস্যজনক নয় কি? নিজের বাড়ি থেকে কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেলেন তো গেলেন, তার আর কোনো ট্রেস রইল না। শুধু তাই নয়, রাতে ঘুমিয়ে পড়া, সকালে ঘুম থেকে ওঠা, এই দুয়ের মাঝখানে নিখোঁজ হয়েছেন। সেটা ওনার স্ট্রিট স্টেটমেন্ট, সেটা মিথ্যেও তো হতে পারে। সেই স্টেটমেন্টকে কন্ট্রাডিক্ট করার মতো কোনো উইটনেস তো নেই। বাড়ির কাজের লোকেদের প্রত্যেককে ধরে ধরে জেরা করেছিলাম স্যার। এমনকি দারোয়ানও বলেছে রাতের বেলা বাবু ফিরেছেন, খেয়েছেন, শুতে গেছেন, পরদিন সকালে দেখা যাচ্ছে উনি উধাও। মেন ফটকে তালা দেওয়াই ছিল, গাড়িও গ্যারেজেই ছিল। বিশ্বনাথকে খুঁজতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইনভলভ হয়েছিল ফর এ শর্ট ওয়াইল। লুকআউট নোটিশ জারি হয় দেখছি। গৃহলক্ষ্মী চিট ফান্ডের টোটাল ফ্রড হয়েছে 850 কোটি। ইডি তো ইনভলভ হবেই, তবে লাভ কিছু হয়নি। বিশ্বনাথবাবু নিখোঁজ হয়েছেন 12ই নভেম্বর, আর চিট ফান্ড ক্র্যাশ করে 4 ডিসেম্বর। লুকআউট নোটিশ তার পরে জারি হয়েছিল। পালিয়ে যাওয়ার পক্ষে অনেকটা সময়। ওনার অ্যাকাউন্টেন্টকে তো অ্যারেস্ট করা হয়েছিল, জেল কাস্টাডি হয়েছে দেখছি। পরেশ ঘোষ? হ্যাঁ স্যার, আলিপুর সেন্ট্রালেই আছে। নিরীহ লোক। প্রতারণা কোম্পানির অ্যাকাউন্টেন্ট যখন, তখন খুব নিরীহ কি বলা যায়? একে প্রেশার দিতে হবে। মেঘলা দেবীর অপছন্দের মানুষকে সেটা ইনি জানতে পারেন। জেলারকে বন্ড দিয়ে পরেশ ঘোষকে এখানে নিয়ে এসো তাড়াতাড়ি। চেতলার সিআইডি স্টাফ কোয়ার্টারে সোফায় গা এলিয়ে বসে আছে শিলাজিৎ। শৈলেন মেঝেতে বাবু হয়ে বসে, কোলের ওপর একটা তাকিয়া রেখে তার ওপর গৃহলক্ষ্মী চিটফান্ডের ফাইল খুলে পড়ছে। শৈলেন ও শিলাজিৎ দুজনেরই ঠাঁই হয়েছে এই কোয়ার্টারে, তবে আলাদা ব্লকে। আর একটু রাত হলে
শৈলেন নিজের ঘরে চলে যাবে। এখন সন্ধে 7:20। তোমার লেখালেখি কেমন চলছে শৈলেন? গোয়েন্দা পৃথ্বীরাজের কি খবর? সবই তো জানেন স্যার, আপনার তদন্তগুলোই তো আমি পৃথ্বীরাজের তদন্ত হিসাবে লিখি। সে জানি, পড়েছো তো খান দুয়েক। বড্ড মশলা দাও, ঘটনা যেমন ঘটে তেমনভাবে লেখো না কেন? পাঠক একটু মশলা চায় স্যার। পুলিশের কেস ডায়েরি কি আর সাধারণ মানুষের পড়তে ভালো লাগে? আচ্ছা স্যার, এই বিশ্বনাথ রক্ষিত নিজের বাড়ি থেকেই উধাও হয়ে গেলেন। কিছুদিন পর ওনার স্ত্রীকে চিঠি দিলেন, সেও আবার দক্ষিণ ভারত থেকে। লিখলেন, অপছন্দের মানুষের কাছে পছন্দের খবর থাকতে পারে। এই কথাটার মানে কি? শিলাজিৎ মুচকি হেসে একটা সিগারেট ধরালো। ওনার স্ত্রী ছাড়া এই কথার মানে আর কেউ জানবে না। আর মেঘনা দেবী বলেছেন উনি কিছু বোঝেননি। ভদ্রমহিলা কিছু ব্যাপার চেপে যাচ্ছেন মনে হয়। এসব নিয়ে পরে ভাববো, দাঁড়াও, আগে কালকে মিটিংটা তো হোক। আর্থিক কেলেঙ্কারির ব্যাপারটা আগে মাথায় ঢোকাই। ডিনারে পেটে কি ঢোকানো যায় বলো তো? চিলি চিকেন পরোটা হলে কেমন হয়? কলকাতায় ভালো কে বানায় তাও তো জানি না। তুমি দেখো কোথা থেকে আনবে। এখানে ডিনার সেরে তারপর ঘরে যেও। একটা কথা বলবো স্যার, মানে যদি অপরাধ না নেন, এইভাবে ফোনে খাবার আনিয়ে আর কতদিন স্যার? এবার একটু অন্তত যত্ন আত্তি করার মানুষ আনুন না। নমিতা ম্যাডাম কিন্তু আমার কাছে প্রায় আপনার খোঁজ নেন স্যার। কে নমিতা? আমি আপনার অনেক দিনের সহকারী স্যার। কেন ছলনা করেন? ডক্টর নমিতা অধিকারী, ফরেন্সিক এক্সপার্ট, সিআইডি, শিলিগুড়ি। তোমার গোয়েন্দা পৃথ্বীরাজ তো ব্যাচেলর নাকি? আপনি বিয়ে করলেই গোয়েন্দারও বিয়ে দিয়ে দেবো। বটে, দেখা যাক কি হয়। এই কেসটা আগে মিটুক। কলকাতায় আমার প্রথম তদন্ত, চাপে আছি হে। আচ্ছা শৈলেন, তোমার স্ত্রীর অপছন্দের মানুষ কে হতে পারে? আমার স্ত্রী? স্যার, আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, তুমি করনি, আমি করিনি, তোমার গোয়েন্দা পৃথ্বীরাজও করেনি, কিন্তু ধরে নাও তোমার বউ আছে। তার সবচেয়ে অপছন্দের মানুষ সাধারণভাবে কে হতে পারে? শাশুড়ি বৌমার খিটিমিটি। বিশ্বনাথবাবু, তার স্ত্রী মেঘলা ও একমাত্র পুত্র 8 বছরের বিমান, ডাকনাম বাবিনকিনি থাকতেন। সুতরাং বাইরের লোক ভাবো। তাহলে আমার কোনো বন্ধু, অথবা আমার যদি কোনো ইয়ে থাকে। ইয়ে মানে রক্ষিতা বলছো তো, নাকি প্রেমিকা? তোমার ইয়ে তো আবার ক্ষণে ক্ষণে পার্টি বদলায়। হ্যাঁ, মানে রক্ষিতা। বউরা কিন্তু ওইসব বাজারি মেয়ে ছেলেদের একেবারেই পছন্দ করে না স্যার। অবশ্যই প্রেমিকাও হতে পারে, আবার প্রেমিকাও বটে, রক্ষিতাও বটে। এমনও তো হয় স্যার। প্রশ্ন হলো, বিশ্বনাথবাবুর এরকম কোনো বাঁধা মেয়ে মানুষ ছিল কিনা? মিস্ট্রেস থাকাটাই স্বাভাবিক। হাতে কাঁচা টাকা আসছে, সেটা খসিয়ে দেওয়ার মানুষও জুটে যাওয়ার কথা। জানতে হবে শৈলেন, রক্ষিতা আছে না নেই। পরের দিন বেলভেডিয়ার রোডে সিআইডি অফিসের একটি ঘরে হাজির হয়েছেন কয়েকজন। কানাড়া ব্যাংক দেশপ্রিয় পার্ক ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজার গুরুপদ ঘোষ, হ্যাপি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান ক্লেইমের ইনভেস্টিগেটিং অফিসার অসীম রায়চৌধুরী, বিদ্যুৎ সেন এবং শৈলেন ও শিলাজিৎ। গুরুপদবাবুর বয়স 50 ছুঁই ছুঁই, শ্যামলা রং, মাঝারি গড়ন, একটি হ্যান্ডেল বার গোঁফ ও চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক সবসময় পান জর্দা চিবোচ্ছেন, কথায় পূর্ব বাংলার টান স্পষ্ট। অসীম রায়চৌধুরী বয়স 40-এর কোঠায়, বেশ ফর্সা, লম্বা, দাড়ি গোঁফ কামানো, চুল ছোট করে ছাঁটা, পরনে ঘিয়ে রঙের সাফারি স্যুট। ভদ্রলোকের চেহারার মধ্যে এবং কথায় একটা অবাঙালি ছাপ আছে। আলাপের সময় শিলাজিৎ জানালো, অসীমবাবু আসলে জব্বলপুরের বাঙালি, ওখানেই পড়াশুনো, বেড়ে ওঠা। একটা বড় গোল টেবিলের চারদিকে সবাই গুছিয়ে বসার পর শুরু করলো শিলাজিৎ। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। গুরুপদবাবু, আপনাকে দিয়ে শুরু করছি।
এই চিট ফান্ডের কার্যপ্রণালী দয়া করে একটু বুঝিয়ে বলুন তো। ধরেন গিয়া এই 12 জনের একখান গ্রুপ হইল, প্রত্যেক মাসে 5,000 কইরা প্রত্যেকে দিব। তার মানে প্রত্যেক মাসে ফান্ড জমলো কত? 60,000। প্রত্যেক মাসে এই 60,000-ই নিলামে তোলা হইব, একটা ডিসকাউন্ট। এই মানে ধরেন 5,000, এই 5,000 লাগাইয়া নিলাম শুরু হইব। এরপরে যে যত বেশি ডিসকাউন্ট থাকবো ওই 60 সুন্দরী তার হইল। ধরেন একজন, এই যেমন ধরেন নাম তার গোবিন্দ, গোবিন্দ হাইকা বসলো 12,000, তার বেশি আর কেউ কইল না। তাহলে কি হইলো? গোবিন্দ জিতলো। গোবিন্দ 60 - 12 = 48,000 টাকা পাইল। এখন গোবিন্দরে কি করতে হইব? অর্গানাইজারের ফি ধরেন 5% অফ 60,000, এই মানে হইল গিয়া ধরেন 3,000 টাকা। 3,000 টাকা দিতে হইব। তাইলে মোট গোবিন্দ পাইল কত? 45,000 টাকা। এইটা তাগো প্রফিট। আর গ্রুপের সকলের প্রফিট কত? ওই 12,000 টাকা। এইটা সবাইরে ভাগ কইরা দেওয়া হইল। তাহলে সবাই কত টাকা কইরা পাইল? 1,000। এই 1,000টা টাকা হইল ডিভিডেন্ড। আর আমাকে গোবিন্দ যে নিলামে জিতলো, নিলামে সে জিতলো বটে, কিন্তু বছরের বাকি মাসগুলান তারে 5,000 কইরেই দিয়া যাইতে হইব। কিন্তু সেই বছরে সে আর নিলামে অংশগ্রহণ করতে পারবো না। কি ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু চিট ফান্ডের নাম কেন? আরে যদি নিলামে 2 জন বা বেশি জন এই একই দর হাঁকে, তখন কি হইব? পাইবটা কে? তখন ছোট ছোট কাগজের সিটে এক একজনের নাম লেখা লটারি হয়। যার লেখা সিট উঠবো টাকাটা হে পাইব। এই কারণেই নাম হইতে আছে গিয়া সিট ফান্ড। সবটাই আইনসম্মত? আরে সিট ফান্ড অ্যাক্ট 1992 অনুযায়ী সব নিয়ম কানুন মাইনা লইলে পুরাই আইনি। কিন্তু লোভের কবলে পইরা অনেক সিট ফান্ডের মালিক পরের দিকে আইনের কাজকলা দেখায়। এই রক্ষিত বাবু যেমন দেখাইছেন আর কি। তা এটা কথা কই, রক্ষিত বাবুর কারবার আসিল সিট ফান্ডের আড়ালে ইনভেস্টমেন্ট স্কিম চালায়া যাওয়া, ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, মান্থলি স্কিম, এইসব আর কি। 1 বছরে টাকা 3 গুণ হইয়া যাইব, এইসব খাল গপ্পওয়ালা স্কিম আর কি। চিট ফান্ড কোনো ইনভেস্টমেন্ট স্কিম নয়? না না, সিট ফান্ডে কে কত পাইব এটা আগে থেকে তো কোয়া সম্ভব না। কিন্তু ইনভেস্টমেন্ট স্কিমে আপনি প্রমিস করতেছেন কত দিবেন। আমারে 10,000 দাও, আমি তোমারে 15 মাস বাদে 25,000 দিব। সিট ফান্ডের আড়ালে এই সব চালাইতো আর কি। গৃহলক্ষ্মী চিট ফান্ডের ক্ষেত্রে ঠিক কিরকম ভাবে জালিয়াতি হয়েছিল? এই যেমন হয় আর কি। সিট ফান্ড কিছুদিন ঠিকঠাক চালায়া তারপর সবাই টাকা লইয়া পাগলবা। আর 14 রকমের ইনভেস্টমেন্ট স্কিমে প্রথম ঠিকঠাক পেমেন্ট কইরা বাজারে একটা গুডউইল তৈরি কইরা এজেন্টকে মাধ্যমে টাকা যত পারে তুলবো। তারপর শেষের দিকে নতুন ইনভেস্টার গো লগ্নি করার টাকা দিয়া পুরানো গো ইন্টারেস্ট দিছে। আর নতুন করে কইছে আইস দিব, কাল দিব, তারপর সব লয়া সম্পদ। ব্যবসা তো আসলে কিছু নাই। রামের টাকার খানিক শ্যামরে দেয়, শ্যামের টাকার খানিক যদুরে দেয়, যদুর টাকার খানিক রামরে দেয়, এইভাবেই চালায় আর কি। তা সে গুণধর আছে কই? নিখোঁজ। আমি জানি আছে দুবাই। সব ক্রিমিনাল কাণ্ড ঘটায়া ভারত পাইবেই কইরা দুবাই গিয়া বৈশা থাকে। অসীমবাবু চুপচাপ সব শুনছিলেন। এবার বলে উঠলেন, বাট মিস্টার ঘোষ, এই বিশ্বনাথ রাক্ষিত টিল নাও লাপাতা আছেন।
আমরা ক্লেম অ্যামাউন্ট দিয়ে দিলাম, তারপর অ্যাপিয়ার করতে পারেন। আপনি গো মশাই খালি না দেওয়ানের ধান্দা। ওনার স্ত্রী কোর্ট থেকে যে ডকুমেন্ট বার করছে, প্রিজিউম ডেথ সার্টিফিকেট, সেটা ইন্ডেমনিটি বন্ড দিয়েই বাই করছে। ডেড না হইলে তার খেসারত ওনারে দিতে হইব। আপনি গো চিন্তা কি? অসীমবাবু অসন্তুষ্ট হয়ে মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিলেন, শিলাজিৎ থামিয়ে দিয়ে বলল, দেখুন, 7 বছরে কোথাও ওনার ট্রেস পাওয়া যায়নি। আগে এত সিসি ক্যামেরা রাস্তার মোড়ে মোড়ে লাগানো থাকতো না। ঠিক কিভাবে উনি নিরুদ্দেশ হয়েছিলেন নাকি কিডন্যাপ হয়েছিলেন সেটা সহজে বোঝার কোনো উপায় নেই। কি হয়েছিল সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রাইম অফিসে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকাটা দিয়ে দিতে হবে বলেই মনে হচ্ছে। পলিসির টার্ম 15 বছর আর পলিসি হোল্ডার নিখোঁজ 7 বছর। বছর বছর টাইমে প্রিমিয়াম জমা পড়েছে। আপনারা রিফিউজ করবেন কোন গ্রাউন্ডে? মিস্টার সেনগুপ্তা, আই টেল ইউ, অনেক স্ক্যাম হচ্ছে। আর এইবার এই লোকটার ওয়াইফ করছে ইন্স্যুরেন্স মানি পাওয়ার জন্য। লোকটা অন্য কোনো স্টেট কি কান্ট্রিতে ছুপে আছেন। হাজব্যান্ড ওয়াইফ গট আপ আছে। বিশ্বনাথ রক্ষিত মিসিং হলো 12 নভেম্বর 2017। চিট ফান্ড ও ইনভেস্টমেন্ট ফ্রড বাস্ট হলো 4 ডিসেম্বর 2017। 20 crore sum assured. Term is 15 years. Yearly premium 8 lakhs. বিশ্বনাথ বাবু প্রিমিয়াম পে করেছেন 2 বছর। 3rd ইয়ার থেকে উনি মিসিং। তারপর 7.5 বছর ওয়াইফ প্রিমিয়াম দেওয়া চালিয়ে গেল। 7 বছর নো ট্রেস অফ দ্য পার্সন হলে মৃত ধরে নেওয়া হয়। 7 বছর ওভার হলো তো মিসেস রক্ষিত কোর্ট থেকে প্রিজিউমড ডেথ সার্টিফিকেট জোগাড় করে অ্যাজ নমিনি ইন্স্যুরেন্স ক্লেম করেছেন। সব খুব মেথডিক্যালি করা হচ্ছে। ওইটাই সন্দেহ তৈরি করছে লোকটা কোথাও ঘাপটি মেরে আছে। অসীমবাবু, বিশ্বনাথ রক্ষিতকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তার জন্য হাজতবাস অপেক্ষা করছে। তিনি আইনের নাগাল থেকে পালিয়েছেন। তিনি ক্রিমিনাল হতেই পারেন, কিন্তু তার মানে এই তো নয় যে ওনার বা ওনার পরিবারের ইন্স্যুরেন্স ক্লেম অন্যায্য হয়ে যায়। টার্ম কন্ডিশন অনুযায়ী প্রিমিয়াম নিয়মিত দিয়ে গেলে আপনারা টাকা দিতে বাধ্য। তবে এখনই এসব কথা বলে লাভ নেই, তদন্ত আগে শেষ হোক। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য। নমস্কার। আর অসীমবাবু, আপনি সিআইডি ইনভেস্টিগেশন ইন প্রোগ্রেস দেখিয়ে কোর্টে ইন্স্যুরেন্সের টাকা পেমেন্টের উপর একটা ইন্টারিম স্টে চেয়ে অ্যাপিল করুন। আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আমাদের দিক থেকে আপনাদের একটা চিঠি দিয়ে দেওয়া হবে যে সিআইডি সন্দেহ করছে বিশ্বনাথবাবু মারা যাননি। ওইটাই কোর্টে প্রডিউস করবেন। এতক্ষণে অসীমবাবুর গম্ভীর মুখে একটু সন্তুষ্টি দেখা গেল। তিনি উঠে গিয়ে শিলাজিৎকে ধন্যবাদ দিয়ে করমর্দন করলেন। মাথায় কাঁচা পাকা চুল, চৌকো মতো মুখ, শ্যামলা মুখে দুদিনের না কামানো দাড়ি, মাঝারি উচ্চতা ও গড়ন। পরেশবাবুর বয়স কিন্তু খুব বেশি নয়, মাত্র 45। সিআইডি হেডকোয়ার্টারের ইন্টারোগেশন রুমে একটা টেবিলের পাশে বসে আছেন। টেবিলে একটা খালি চায়ের কাপ। ঘরের দরজা খুলে ঢুকল শিলাজিৎ ও শৈলেন। শৈলেন একটা চেয়ার ঘরের অপর প্রান্ত থেকে টেনে এনে টেবিলের পাশে রাখল। শিলাজিৎ সেটায় বসে সিগারেটের প্যাকেট বার করে পরেশবাবুর দিকে এগিয়ে দিল। একটু ইতস্তত করে একটা সিগারেট বার করে নিলেন পরেশবাবু। এগিয়ে দেওয়া লাইটারে সিগারেটটা ধরিয়ে একটা লম্বা টান দিলেন। অনেক ধন্যবাদ স্যার, এটার দরকার ছিল। কাজের কথায় আসি পরেশবাবু। টাকার জন্য চাকরি করতেন, আবার কোম্পানির বেআইনি কাজকর্মের জন্য হাজতবাস হলো আপনার। আপনি হুকুমের গোলাম, কিন্তু যার হুকুম সে তো খেটে পড়ল। তাকে বাঁচানোর চেষ্টা কি বোকামি নয়? সিআইডিকে সাহায্য করলে আপনার লাভ আছে, ক্ষতি নেই।
আপনার জেলের মেয়াদ কমে যেতে পারে, ডিসিশন আপনার। বিশ্বনাথবাবু কেটে পড়লেন। 850 কোটি টাকা পাবলিক মানি উধাও হলো। তার স্ত্রী 20 কোটি ইন্স্যুরেন্স পেতে চলেছেন। আপনি কি পেলেন? পরেশবাবু কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ সিগারেট টেনে গেলেন। তারপর চোখ বুজে একটা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, কি জানতে চান বলুন। বিশ্বনাথবাবুর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল? ছিল। পাপিয়া মুখার্জি, ওই হাই সোসাইটি কলগার্ল টাইপ আর কি, নিউ আলিপুরেই বাড়ি। মেঘলা দেবী জানতেন? হ্যাঁ, ওই পরের দিকে জেনেছেন। কোম্পানি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে হীরের নেকলেস, মাসোহারা, বিদেশ ভ্রমণের খরচ এইসব ওই পাপিয়াকে দিতেন বিশ্বনাথবাবু। কোম্পানির হিসেবের খাতা এসব পাওয়া যায়নি কেন? পরেশবাবু উত্তর দিতে একটু সময় নিলেন। বসের অর্ডারে 2 নম্বর খাতা বানাতে হয়েছিল। সেই হিসেব এখন কোথায়? 2টো ল্যাপটপ আর 3টে পেন ড্রাইভে আছে পাপিয়া দেবীর কাছে, ওনার বাড়িতেই আছে। বস উদা হওয়ার 1 সপ্তাহ আগে আমায় বললেন সব আলাদা করে দিতে, উনি অফিসে কিছু রাখবেন না। উনি যে সেগুলো ওই মহিলার কাছে রাখবেন প্ল্যান করছেন সেটা আমি ঘটনাচক্রে জেনে ফেলি বসের একটা ফোনের কথোপকথন শুনে। এই পাপিয়া মুখার্জি সম্পর্কে আর কি জানেন? আমি আর কি জানবো স্যার, আমি মামুলি অ্যাকাউন্টেন্ট ছিলাম। তবে মহিলার সঙ্গে খুব মাখামাখি ছিল বসের। ব্যাংকক, থাইল্যান্ড এসব বেরিয়ে এসেছেন একসাথে। মহিলাকে দামি দামি গিফট দিতেন অনেক, ওনার বাড়িতেও অনেকটা সময় কাটাতেন। আপনি চেনেন সেই বাড়ি? গেছেন কখনো? একমাত্র আমিই গেছি। জরুরি ফাইলপত্র সই করাতে হলে কিছুবার যেতে হয়েছে। বসের অর্ডার ছিল আর কেউ যেন ওই মহিলার হদিশ জানতে না পারে। এসব কথা পুলিশ বা ইডিকে বলেননি কেন? পরেশবাবুর গলায় তিক্ততা ফুটে উঠল। পয়সাওয়ালাদের নোংরামি তো নতুন কিছু নয়, এসব বললে কি আর আমায় ছেড়ে দিত? ফেসে যাই আমরা যারা পেটের দায়ে চাকরি করি। এনফোর্সমেন্টের লোকেরা আমার কোমরে দড়ি বেঁধে পাড়ায় সকলের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গেছিল স্যার। কেন? আমি তো শুধু হুকুম তামিল করেছি, মোড়ত্তাকে তো আসল লোককে ধর দেখি। আমার মেয়েটার বিয়ের বয়স হচ্ছে, এরপর মেয়েটার বিয়ে দিতে পারবো বলুন স্যার? আমাকেও যেমন আমার ওপরওয়ালার হুকুম তামিল করতে হয়, আপনিও তাই করতেন। আমি আপনাকে পুরোপুরি দোষ দিচ্ছি না পরেশবাবু, আপনি আমাদের সাক্ষী হয়ে যান। যেটুকু জেল সেন্টেন্স কাটিয়েছেন সেই সময়টা তো গেলই, বাকি শাস্তি মকুব হয়ে যাবে। আমি আসল লোককে ধরতে চাই পরেশবাবু। আর চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে আটকাবে না। আপনাকে এনফোর্সমেন্ট বাড়ি থেকে ধরে নিয়ে গেছিল, সিআইডি দিন দুপুরে সসম্মানে বাড়িতে পৌঁছে দেবে। পাপিয়া দেবীর বাড়ি রেড করে যাক, কি বলেন? আপনি রাজসাক্ষী হিসেবে সঙ্গে থাকবেন। কি ঠিকানা? 380 ব্লক ডি, নিউ আলিপুর। 5.5 কাঠা জমির উপর বেশ ছড়ানো দোতলা বাড়ি আর বাগান সাথে। ওহে শৈলেন, সব তো শুনলে। এটাকে সাক্ষী বানানোর কাগজপত্র তৈরি করো আর ফোর্সের ব্যবস্থা করো। অন্তত 8 জন লোক লাগবে। কোথায় রেড হবে সেটা আমি নিজে বলবো। খবর যেন লিক না হয়, সাবধান। কে জানে, বিশ্বনাথবাবু হয়তো ওই বাড়িতেই এতদিন ধরে লুকিয়ে আছেন। মিস পাপিয়া মুখার্জি, সরে দাঁড়ান। আমাদের লেডি পুলিশের সামনে গিয়ে বসুন, বাড়ি রেড হবে। মানে হোয়াট ননসেন্স! আপনাদের অফিসার কোথায়? এটা একটা প্রাইভেট প্রপার্টি। ড্যাম ইট, বলা নেই কওয়া নেই। আপনারা বলে কয়ে কি আর রেড হয় দিদি? শাট আপ! আপনারা আমার কানেকশন জানেন? আমি আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি।
এই রেড আমি লিড দিচ্ছি ম্যাডাম। সোফায় বসুন। আমি শিলাজিৎ সেনগুপ্ত, হোমিসাইড স্কোয়াড, সিআইডি। কোঅপারেট করুন ম্যাডাম, কোঅপারেট করুন, নইলে লক আপে ঢুকিয়ে দেব। সেটা কি ভালো হবে? ওকে টিম, আপনারা সব ঘর সার্চ করুন। ম্যাডামের আলমারি বা পার্সোনাল স্টাফ লেডি পুলিশ সার্চ করবেন। পাপিয়া দেবী ধপ করে সোফায় বসে পড়লেন। শিলাজিৎ অবশ্য অনেক আগে থেকেই একটা চেয়ারে বসে সিগারেট ধরিয়েছে। হ্যাঁ, পাপিয়া মুখার্জির রূপ আছে, ফিগার যেমন মেনটেন করেছেন তাতে সিনেমার হিরোইনদের ভাত মারতে পারেন। লম্বা ফর্সা টানা টানা চোখ, চোখের মণি আবার নীল, সেটা আসল নাকি কন্ট্যাক্ট লেন্স সেটা বলা বেশ মুশকিল। বেশ সেজেগুজেই ছিলেন, পরনে সিফনের শাড়ি, মারাত্মক লো কাট স্লিভলেস ব্লাউজ। আপনারা কি খুঁজতে এসেছেন অফিসার? কথাটার কোনো উত্তর না দিয়ে শিলাজিৎ পাল্টা প্রশ্ন করল। বিশ্বনাথ বাবু কোথায়? কে? বিশ্বনাথ? না না না, ওই নামে আমি কাউকে চিনি না। নিজের সময় আমার সময় দুটোই নষ্ট করছেন। একেবারে অচেনা বিশ্বনাথের সঙ্গে ব্যাংকক পাটায়া ঘুরে এলেন, ডায়মন্ড নেকলেস, দুল, গিফট নিলেন, আরও কত কিছু। পুলিশ গ্রাউন্ড ওয়ার্ক করেই আসে। বলুন বলুন। মিস্টার সেনগুপ্ত, আমার যে অনেক অ্যাডমায়ারার আছে সেটা জানেন নিশ্চয়ই। আর কেউ কেউ বিশ্বনাথের মতো লোককে এক হাতে কিনে আর এক হাতে বেচতে পারে। বিশ্বনাথ রক্ষিত আমার প্রেমে পড়েছিল, দ্যাটস অল। আর কেউ যদি আমাকে গিফট দেয় আমি সেটা রিফিউজ করব কেন? বাইপাসে তো একটা 4 BHK ফ্ল্যাটও দেবে বলেছিল, আর তারপর তো উধাও হয়ে গেল। উদাও হওয়ার পর আর আপনাকে কন্ট্যাক্ট করেনি? না। ওনার 20 কোটি লাইফ ইন্স্যুরেন্স করা ছিল, জানতেন? আশ্চর্য কথা, আমি এসব কি করে জানবো? আমায় তো ওসবের নমিনি করে যায়নি। যে বেনিফিশিয়ারি সে টাকা ক্লেম করেছে। দেখুন, স্যাটারডে ক্লাবের একটা পার্টিতে আমাদের আলাপ হয়, তারপর থেকে ও আমার কাছে আসতো। আর আমার কাছে যারা আসে তারা কিন্তু স্বেচ্ছায় আসে। আলোর দিকে পোকারা উড়ে এলে সেটা কি আলোর দোষ বলুন? না, তবে আলোটা নিভিয়ে দিলে পোকাগুলো প্রাণে বাঁচে, এই আর কি। শেষ কবে আপনার দেখা হয়েছে বিশ্বনাথবাবুর সঙ্গে? 7.5 বছর আগের কথা তো, চট করে বলা যায় না। তবে ও মিসিং হবার 3-4 আগে আমরা পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় ডিনার করেছিলাম। নামটা ঠিক আমার মনে নেই। শৈলেন অন্যদের সাথে সার্চ করতে লেগে গেছে। দুজন দুজন করে এক একটা ঘরে সব তন্ন তন্ন করে খুঁজে দেখছে। পরেশবাবু বসবার ঘরের একদিকে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। শিলাজিৎ ওনাকে দেখিয়ে প্রশ্ন করল, ওনাকে চেনেন নাকি? পাপিয়া দেবী এক ঝলক পরেশবাবুকে দেখে নিয়ে বললেন, হ্যাঁ চিনি। বিশ্বনাথ এখানে রিল্যাক্স করার সময় কয়েকবার এসেছেন, কি সব অফিসের কাগজ নিয়ে। বিশ্বনাথবাবু নিখোঁজ হওয়ার পর ওনার স্ত্রী আপনার সাথে যোগাযোগ করেছিলেন? আরে, আমার সঙ্গে কেন যোগাযোগ করবে? আপনাদের দুজনের অ্যাফেয়ারটা উনি জানতেন না? আমি জানি না বিশ্বনাথ তার বাড়িতে কি বলেছে না বলেছে, সেটা আমার জানার কথা নয়। শিলাজিৎ এবার উঠে পড়ে সিগারেট টানতে টানতে এঘর ওঘর ঘুরে দেখতে লাগলো। মনে মনে ভাবছিল, পাপিয়া দেবীর অ্যাডমায়ারদের ঘাড় ভেঙে আমদানি ভালোই হচ্ছে। দোতলা বাড়িটা বেশ বড়, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর। বাড়ির পেছন দিকে বেশ বড় বাগান আছে। বড়সড় পার্টি হতে পারে এমন একটা ঘর পেরিয়ে শিলাজিৎ একটা ছোট ঘরে এলো। বিভিন্ন বিদেশি মদের একটা সেলার গোছের, হালকা গোলাপি রঙের দেওয়াল। সেখানে দামি স্কচ, কনিয়াক থেকে শুরু করে শ্যাম্পেন সবই আছে 3টে দেওয়াল জুড়ে সুদৃশ্য কাঁচের তাকে। চতুর্থ দেওয়ালে রয়েছে নানান রকম দামি সিগার চুরুট রাখা দেওয়ালের রংটা একটু ঘন। আরে বাস, এ তো পুরো দোকানের মতো স্যার।
শৈলেন কখন এসে দাঁড়িয়েছে পেছনে। এসব চুরুটের দাম জানো? সবচেয়ে কমেরটাই 800 টাকা পিস। 800? কি বলছেন স্যার? অজ্ঞান হয়ে যেও না, এক পিসের দাম 2500-3000 হয়। বাপরে, রূপ বেচে এত ইনকাম স্যার? আফসোস হচ্ছে নাকি? পরের জন্মে সুন্দরী মহিলা হয়ে জন্মাবে নাকি? এ হে স্যার, কি যে বলেন না আপনি! এইসব বেবুসে মেয়েদের জীবন কে চায় বলুন তো? না না, ছি 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 ছি। মা কি বলে জানেন? মা বলে খারাপের অনেক রকম আছে, কিন্তু ভালো একরকমই হয়। স্যার, বলুন। ল্যাপটপ, পেন ড্রাইভ আর কিছু ফাইল ম্যাডামের চোরা চেম্বারে পাওয়া গেছে। গুড জব। আর কিছু? না স্যার। পাপিয়া দেবী, কোস্টেলেবল সোর্স কথাটার মানে নিশ্চয়ই বোঝেন। পাবলিক ঠকিয়ে টাকা নিয়ে সেই টাকায় গিফট কিনলে সেটা হয় চোরাই মাল। আর চোরাই মাল যার কাছে থাকে সে কি হেডের নেকলেস বোধহয় বেশি দিন গলা রাখতে পারবেন না। আজ আপনাকে অ্যারেস্ট করছি না, তবে শহরের বাইরে যাবেন না। আপনারা আমার কানেকশন। শুনুন পাপিয়া দেবী, শিলাজিৎ সেনগুপ্তকে যখন কেস দেওয়া হয় তখন একটা ব্যাপার হয়। তখন সব বাঘা বাঘা কানেকশনদের কাছে ফেভার চাইলে দেখবেন তারা চশমার কাঁচ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছে, অথবা ছাদের দিকে তাকিয়ে কড়িকাঠ গুনছে, অথবা নিজের ফোনের মেসেজ চেক করতে লেগে পড়েছেন। বিশ্বনাথ রক্ষিত কোথায় আছেন? এই প্রশ্নের জবাব আমি চাই। নইলে নেক্সট টাইম আমরা যখন আসবো তখন প্রিজন ভ্যান থাকবে, আর ভ্যান খালি নিয়ে ফিরবো না। বাড়ি থেকে বেরিয়ে শিলাজিৎ তার রেড টিমকে বলল, এই বাড়ির উপর 24 ঘন্টা নজরদারি লাগবে। ক্যামেরা লাগান, পুলিশ পোস্টিং বসান। আপনারা রওনা হয়ে যান। ল্যাপটপ ইত্যাদি ফরেন্সিকে পাঠিয়ে দিন, আর পাপিয়া দেবী ফোন ট্যাপ করতে বলে দিন। আমি আর শৈলেন পরে অফিসে যাচ্ছি। একটি টাটা সুমো বাদে বাকি সব পুলিশের গাড়ি সিআইডি অফিসে রওনা দিল। শুধু একজন সাব ইন্সপেক্টর থেকে গেল, আপাতত পাপিয়া দেবীর বাড়ির ওপর নজর রাখার জন্য। পরে নজরদারির জন্য বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত লোকেরা এলে ওনার ছুটি হবে। শিলাজিতের জন্য অফিসের গাড়ি থাকলেও এক্সক্লুসিভ ড্রাইভারের ব্যবস্থা এখনো হয়নি, তাই অনেক সময় গাড়ি সে নিজেই চালাচ্ছে। পাহাড়ে চালিয়ে অভ্যস্ত, কলকাতার যানজট আর বেশিরভাগ সময় সেকেন্ড ও থার্ড গিয়ারের মধ্যেই ঘোরাফেরা করা তার কাছে বেশ বিরক্তিকর। তবে তার চেয়েও বিরক্তিকর বিভিন্ন জায়গায় পার্কিংয়ের অসুবিধা। শিলাজিৎ চালকের সিটে, শৈলেন বসেছে তার পাশে। ইঞ্জিন চালু করার আগে শিলাজিৎ একটা ফোন করল বিদ্যুৎ সেনকে। ইয়েস স্যার। তুমি কি ডেস্কে নাকি ফিল্ডে? ডেস্কে। রেড সাকসেসফুল স্যার। বিশ্বনাথের কোনো ট্রেস পাওয়া যায়নি, তবে কোম্পানির 2 নম্বর হিসেবপত্রের খোঁজ পাওয়া গেছে। বিশ্বনাথের সঙ্গে পাপিয়া দেবীকে লিঙ্ক করতে অসুবিধা হবে না, বুঝলে? আচ্ছা, বিশ্বনাথবাবু যখন মিসিং হয় তুমি ওনার স্ত্রীর ফোন ট্র্যাক করেছিলে? ওনাকে তো সন্দেহ করার কোনো কারণ পাইনি। তাছাড়া তখন ফোন ট্র্যাকিং টেকনোলজি তো আর আজকের মতো উন্নত ছিল না স্যার। মেঘলা দেবী পাপিয়ার কথা জানতেন, কিন্তু পুলিশকে জানাননি। অন্তত পরেশ ঘোষের কথা সত্যি হলে তাই দাঁড়ায়। তুমি মেঘলা দেবী আর পাপিয়ার ফোন লোকেশন ট্র্যাক করো এখন থেকেই। 24 ঘন্টা ক্যামেরা সার্ভিলেন্স আর ফোন ট্র্যাকিং আমার চাই। আর মেঘলা দেবীর বাড়িতে চলে এসো, আমি আর শৈলেন ওখানে যাচ্ছি। বালিগঞ্জ তো? বালিগঞ্জ সার্কুলার রোড আর রেইন পার্কের ক্রসিংয়ের কাছে। আমি পৌঁছে যাচ্ছি স্যার। বাইকে যেতে যেটুকু সময় লাগবে। কথা শেষ করে শিলাজিৎ গাড়িতে স্টার্ট দিল। বিশ্বনাথ রক্ষিত মেঘলা দেবীর দোতলা বাড়ি বেশি বড় নয়, তবে বেশ সুন্দর করে প্ল্যান করা। বাড়ির সামনে ছোট একটা লন, লনের এক পাশ দিয়ে রাস্তা চলে গেছে বাড়ির পেছন দিকে। সেখানে ঢাকা দেওয়া গাড়ি পার্কিংয়ের জায়গা। প্রধান ফটক পেরিয়ে গাড়ি সোজা ওই রাস্তা ধরে এগিয়ে বাড়ির পেছন দিকে গিয়ে পার্ক করতে পারে। একটা ইনোভা আর একটা পুরনো দিনের মরিস মাইনর রাখা আছে গ্যারেজে। মরিস গাড়িটি হালকা হলুদ রঙের। বাড়ির চারদিকে 8 ফুটের পাঁচিল,
আর পাঁচিলের মাথায় কিছু দূরত্ব অন্তর অন্তর একটি করে সাদা বাতি লাগানো আছে। রাতের বেলা এই বাতিগুলো জ্বলে উঠলে তার আলোয় লনটা বেশ মায়াবী লাগার কথা। পাঁচিলের ভেতর দিকের দেওয়ালের গায়ে সিমেন্টের মূর্তি করা আছে, যেমন মন্দিরের দেওয়ালে কারুকাজ থাকে। কোনো মূর্তি একটি ভিল যুবক মাদল বাজাচ্ছে, কোনোটা আবার নৃত্যরতা সাঁওতাল রমণী, কোথাও আবার রাজহাঁস। বিশ্বনাথবাবুর বেশ কিছু জমি, বাড়ি, বাইপাসে ফ্ল্যাট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে সিল করে দেওয়া হয়েছে। সেই সাথে ফ্রিজ করে দিয়েছে ওনার বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট। তবে বালিগঞ্জের এই বাড়িটি ওনার স্ত্রীর নামে, এটি রক্ষা পেয়েছে। বাড়ির গেটের বাইরে টাটা সুমো দাঁড় করিয়ে শিলাজিৎ আগে চারপাশটা দেখল। বাড়ির সামনেই একটা কেকের দোকান, আর বাড়ির পেছন দিকে জেরক্স ল্যামিনেশনের দোকান। দক্ষিণ দিকে রাস্তার ওপারে একটা বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের দোকান, বোস বিল্ডার্স। সঙ্গে লাগোয়া জমি আছে, বালি, স্টোন চিপ এসব মজুতের জন্য। এছাড়া যা আছে তা হলো দোতলা ও তিনতলা বাড়ি। দু একটা বাদে বাকি সব বাড়ি অনেক দিনের, কাঠামোয় বনে দিয়ে আনা আছে। বিদ্যুৎ বাইক নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল। বাড়ির ফটক পেরোলেই দারোয়ানের ছোট্ট ঘর। শিলাজিৎ টাটা সুমো বাইরে রেখেই ভেতরে ঢুকল। তিনজনের কেউই ইউনিফর্মে ছিল না, কিন্তু এমডি পোশাক পরে থাকলেও পুলিশের লোকেদের বোধহয় দেখলে বোঝা যায়, হয়তো তাদের চলন বলন অন্য ধাঁচের। ঘর থেকে দারোয়ান বেরিয়ে এসে সেলাম করল। দারোয়ান জি, ভেতর মে খবর দিজিয়ে, পুলিশ থেকে আয়া। দারোয়ান তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির মধ্যে গেল। শৈলেন, তোমার হিন্দিটা সেই জটায়ু মার্কা রয়ে গেল। কি যে বলেন না স্যার, ওই একটু চেষ্টা করি রপ্ত করতে, রাষ্ট্রভাষা বলে কথা। কিন্তু বলার সময় সব কেমন যেন তালগোল পাকিয়ে যায় স্যার। কে বললো হিন্দি আমাদের রাষ্ট্রভাষা? খুব ভুল ধারণা। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা এখনো অবধি নেই। ভবিষ্যতে কী হবে জানি না। চলো ভেতরে চলো। দারোয়ানের সঙ্গে একজন সুশ্রী মহিলা বেরিয়ে এসেছেন। পরনে ছাই রঙের সালোয়ার কামিজ আর সাদা ওড়না। বোঝাই যাচ্ছে ইনি মেঘলা দেবী। গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি। মেঘলা দেবীর বেশ লম্বা ঘন চুল আর একটা আলগা সৌন্দর্য চোখ টানে। কি ব্যাপার? নমস্কার ম্যাডাম, আমাকে তো চেনেনি। আর ইনি হলেন শিলাজিৎ সেনগুপ্ত, সিআইডি ডিটেকটিভ, হোমিসাইড স্কোয়াড। আর ইনি হলেন স্যারের সহকারী শৈলেন পাল। স্যারের একটু কথা ছিল আপনার সাথে। হোমিসাইড মানে তো, কিন্তু কোর্ট অর্ডার তো বেরিয়ে গেছে। এনিওয়ে, আপনারা ভেতরে আসুন। সবাই ভেতরে গিয়ে সুদৃশ্য বসবার ঘরে বসল। 7 বছর ধরে আমার স্বামীর কোনো খবর নেই মিস্টার সেনগুপ্ত। আমি কোর্ট থেকে প্রিজিউম ডেথ সার্টিফিকেট পেয়ে গেছি। এরপর আবার কি গন্ডগোল হলো? ইন্স্যুরেন্স কোম্পানি কনভিন্স হচ্ছে না ম্যাডাম, তারা সিআইডি তদন্ত চেয়েছে। তাহলে তো আমাকে কোর্টে মুভ করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। ওরা ক্লেম মানি দিতে চাইছে না বলেই ইচ্ছে করে এইসব করছে। আর কত তদন্ত হবে বলুন তো? পুলিশ, ইডি, সিআইডি নাজেহাল করারও তো একটা লিমিট থাকে নাকি? আপনি কি কনভিন্সড যে আপনার স্বামী আর জীবিত নেই? না, কনভিন্সড নই। কিন্তু এইভাবে পথ চেয়ে বসেও তো থাকা যায় না। সব অ্যাকাউন্ট তো ইডি ফ্রিজ করে দিয়েছে। আমার তো ছেলেটাকেও বড় করতে হবে, সংসারটা চালাতে হবে। কেউ 7 বছর নিরুদ্দেশ থাকলে কোর্টে আপিল করা যায় তাকে মৃত ঘোষণা করার জন্য। আমি তাই করেছি। শিলাজিৎ একটা সিগারেট ধরাতে ধরাতে মেঘলা দেবীর ডান কানের হীরের দুলটা ছাড়িয়ে ঘাড়ের পাশের অংশটার দিকে দৃষ্টি রেখে বলল, পাপিয়া দেবীকে চেনেন? শিলাজিতের আচরণ শৈলেন এখন খানিক বোঝে। শিলাজিৎ চোখ রেখেছে মেঘলা দেবীর মুখে নয়, ওনার ঘাড়ের পাশের একটি বিশেষ নাড়ির দিকে। মিথ্যে বললে যে মানসিক চাপ তৈরি হয় সেটা কণ্ঠস্বরে ধরা না পড়ুক, নাড়ির বেড়ে যাওয়া স্পন্দনে অনেক সময় ধরা পড়ে। নাড়িটি খালি চোখে খানিক দূর থেকেও দেখা যায়। তার স্পন্দন
বোঝা যায়। পুরুষ মানুষ খেলতে চাইলে তাকে খেলানোর মতন মহিলার অভাব নেই। না চিনলেও জানি ওর সম্পর্কে, এরা পয়সাওয়ালা পুরুষ খুঁজে বেড়ায়। শিলাজিৎ এবার সোজাসুজি মেঘলা দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, উনি কি আপনার বিশেষ অপছন্দের? সেই চিঠির রেফারেন্সে জিজ্ঞেস করছেন তো? চিঠিটা কিন্তু আমি পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। যাই হোক, না, আমার পছন্দের অপছন্দের কোনোটাই নয়। ঘরের লোকের স্বভাব ঠিক না হলে বাইরের লোককে দোষ দিয়ে কি লাভ বলুন তো? পুলিশের হাতে চিঠি তুলে দেওয়ার আর একটা কারণও হয়। আপনার স্বামীর অন্তর্ধানের পেছনে আপনার হাত নেই, তার প্রমাণ। যাই হোক, আপনার ছেলে বাইরে থাকে? হ্যাঁ, বাবিনকে কার্শিয়াংয়ের একটা বোর্ডিং স্কুলে দিয়েছি। এখানে কাগজে যা সব খবর বেরিয়েছিল সেটা ওর উপরে এফেক্ট ফেলতো। সমাজ তো অপরাধীর গোটা পরিবারকেই অপরাধী ভাবতে পছন্দ করে কি না? দূরে আছে, পড়াশোনা করছে, এই ভালো। আপনি নিজেও কি আপনার স্বামীকে অপরাধী বলে মনে করেন? কি বলবো বলুন তো? মানুষের সঞ্চয় টাকা নিয়ে পালিয়ে গেছে বলা হচ্ছে, সেটা তো আর সাধু কাজ নয়। 850 কোটির ফ্রড, মিসেস রক্ষিত। সে টাকাটা গেল কোথায়? সুইস ব্যাংকে? এই প্রশ্ন পুলিশের, ইডির আর এখন সিআইডির। জানি না, কারণ আমি আমার স্বামীর অপকর্মের তার সহকর্মী ছিলাম না মিস্টার সেনগুপ্ত। ও, আই এম সো সরি। আপনাদের কিছু অফার করা হয়নি? চা, কফি, সফট কি নেবেন বলুন? তিনজন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফটকের বাইরে এলো। মহিলার বেশ ব্যক্তিত্ব আছে কিন্তু স্যার। বুদ্ধিও আছে, অন্তত পাপিয়া মুখুজ্জের থেকে বেশি। এই কথা কেন বলছেন স্যার? শিলাজিৎ কিছু বলার আগেই একটা গন্ডগোল কানে এলো। বেশ হেঁড়ে গলায় কে যেন চেঁচিয়ে বলছে, চলো দেখি কি নিয়ে আবার বাওয়াল হলো। বোস বিল্ডার্সের অফিসের দরজা খোলা। একটা গাঁট্টা গোট্টা ঘাড়ে গর্দানের লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। বোস বিল্ডার্সের মালিক নিতাই বোস। যার ওপর চেঁচাচ্ছে সে জমিতে ঢিপি করা স্টোন চিপের ওপর শুয়ে আছে। একটা ময়লা গেঞ্জি আর পাজামা পরা, এক মুখ দাড়ি গোঁফ, পাতলা গড়ন। দেখলেই বোঝা যায় নেশাটা ভালোই করেছে। তোর হাড় ভাঙবো শালা একদম শুয়ার। तुम जानता हम कौन है? आई बाबलू तुम्हारे किने নেবো একদিন নিতাই দা। আমায় কিনবে বাঞ্চদ? হ্যাঁ, আমায় কিনবে? খুব বড় লোক হয়তো না? বড় লোকের খেয়াল বানাও শালা দেয়া। এই, কি হচ্ছে এখানে? আপনারা? থানা, ব্যাপার কি? এখানে স্যার, এখানে কিছু না, ওই বাবলুর রাজমিস্ত্রি মাল টেনে রোজ রাতে স্যার আমার বালির স্টোন চিপের উপর শুয়ে থাকে, টেনে হিজড়ে সরাতে হয়, তাই একটু আর কি। চুপ শালা, কিনে নেবো সবাইকে। কোথায় শুয়ে থাকে? কোন জায়গায়? শিলাজিৎ এগিয়ে এসেছে। রাতের বেলা বালির স্টোন চিপ সাপ্লাই আসে তো স্যার, হাইড্রোলিক ডাম্পার ট্রাক ক্যারিয়ার পুরো উঠে গিয়ে মাল ফেলে। আমার জমির উপর ক্যারিয়ার পুরো উঠতে পারে না, ওই ওপরে কেবিলের লাইনটা আছে তো, রাস্তায় আনলোড করে চলে যায়। আধ ঘন্টার মধ্যে আমার লেবার এসে পুরো মাল বেলচা দিয়ে সরিয়ে আমার জমিতে করে দিয়ে চলে যায় স্যার। তারপর এই সারা বাংলা টেনে এসে শুয়ে থাকবে মেটেরিয়ালের ওপরে। ওই সকালবেলা একটু তুলতে সময় নষ্ট হয়, আর তাই একটু ওই আর কি। রাস্তায় কোন জায়গায় আনলোড করে? ওই যে উল্টো দিকে, ওই রক্ষিতের বাড়ির পাঁচিলের ধারে। বিদ্যুৎ সেন পড়ে থাকা বাবলুকে দেখিয়ে জিজ্ঞেস করলো, কাজ টাজ কিছু করে নাকি মাল টানাই কাজ? মাল বরাবরই খায় স্যার, তবে আগে কাজ করতে ভালোই, ডিমান্ড ছিল ওর। তারপর বাইরে কোথা থেকে কি কাজ করে এলো কে জানে, বোধহয় ভালো টাকা পেয়েছিল। হ্যাঁ, তারপর থেকে দেখি কাজকর্ম কিছুই করে না, খালি মাল খায়, কিস্তি দেয়, আর এখানে ওখানে পড়ে থাকে। কিছু বলতে গেলে আবার মিজাজ দেখায়, বলে গোষ্ঠীকে কিনে রেখে দেবো। হ্যাঁ, গোষ্ঠীকে কিনে রেখে দেবো। কিনে রেখে দেবো সবাইকে। আই
लाखपति बाबलो समझा क्या? বিদ্যুৎ, আমি আর শৈলেন রওনা দিচ্ছি। তুমি এটাকে তুলে অফিসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তো। একটা কনস্টেবল আনিয়ে নাও আর এ নেশা কাটাও। একে একটু জিজ্ঞাসাবাদ করার আছে। লাগছে লাগছে স্যার লাগছে। ওরে বাপরে বাপ, ওরে ও কি বে? স্যার, নেশা কাটলো? আমি কিচ্ছু জানি না স্যার, মা কালী দিব্যি হয়েছি স্যার। আমি আমি কিছু জানি না স্যার, জানি না স্যার, জানি না। হাল খিচে রেখে দেবো বাবলু। সত্যি কথা বল। বল। ওরে বাপরে, আমি মারবেন না স্যার, আমি মারবেন না। আমি আমার ভালো পয়সা দিল স্যার, অনেক অনেক টাকা। খুলে বল। একটা একটা লোক এসে আমায় বলল অন্য পাড়ায় একটা কাজ করতে হবে, একটা ছোট কাজ, কিন্তু কিন্তু অনেক অনেক টাকা দেবে স্যার। কথাটা বলেই আমার হাতে 1000-5 টাকা দিয়ে বলল কি বললো? বললো বললো কাজ একদিনের, কিন্তু মালপত্র একটু একটু করে এনে 5 দিনে কাজ শেষ করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর বললো পুরো 1 লাখ টাকা দেবে, কিন্তু কিন্তু মুখ বন্ধ রাখতে হবে। 1 লাখ টাকা। আমি আমি রাজি হয়ে গেলাম স্যার, আমি রাজি হয়ে গেলাম। 5 দিনে? নভেম্বর মাস শেষ হতে আর 4 দিন বাকি। বাতাসে একটা শুকনো শুকনো ভাব। ভোর রাতের দিকে ঠান্ডা লাগে। শুক্রবারের সন্ধ্যা। ঘড়িতে 7:45। ভবানীপুরের ক্যাফেইন কফি শপে বসে আছে শিলাজিৎ, শৈলেন আর বিদ্যুৎ। তিনজনেই চুপচাপ কফি খাচ্ছে। শিলাজিৎ মাঝে মাঝে সিগারেটের টান দিচ্ছে। তিনজনেই একটু থম মেরে আছে। বিদ্যুৎ আর শৈলেন চোখাচোখি করল। একটু গলা খাঁকারি নিয়ে শৈলেন বলল, তাহলে ব্যাপার তো বেশ ভয়াবহ স্যার। বলছি স্যার, জয়ন্ত বিশ্বাস রিপোর্টিং। 2টো ফোনই লোকেশন হয়েছে। দ্য এনক্লেভ শপিং মল, নিউ আলিপুর। কতক্ষণ? 15 মিনিট হয়ে গেল। ঠিক আছে, ট্র্যাক করে যান। ইয়েস স্যার। বিদ্যুৎ ও শৈলেন দুজনেই শিলাজিতের দিকে তাকিয়েছিল। হ্যাঁ শৈলেন, ব্যাপার সত্যিই ভয়াবহ। তাহলে কাল সকাল রেড হবে। বিদ্যুৎ, টিম তৈরি করো। সঙ্গে ফরেন্সিক এক্সপার্ট আর ডাক্তার রেখো। আর হ্যাঁ, একটা স্নিফার ডগও যেন থাকে। শৈলেন দুঃখিত হয়ে মাথা নেড়ে বলল, অর্থই কি এই ভয়াবহ অনর্থের মূলে স্যার? শিলাজিৎ কিছু বলল না। গম্ভীরভাবে কফিতে চুমুক দিল। বেশ অন্যমনস্ক লাগছে তাকে। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে বলল, আমাদের আজ রাত জাগতে হবে, বুঝলে? একটা ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার। লোকাল কর্পোরেশন অফিসারকে ফোনে ধরো। আমাকে বিল্ডিংয়ের মাস্টার প্ল্যানের ব্লুপ্রিন্ট দেখতে হবে আজকেই। কিন্তু অফিস তো বন্ধ হয়ে গেছে স্যার। বন্ধ হয়েছে, আবার খুলবে। কোঅপারেট না করলে অ্যারেস্ট করবো। যাও, লেগে পড়ো দুজনেই। এই ব্যাপারটা সেরে নিয়ে তারপর কালকে টিম তৈরি করতে হবে। হালচাল চ্যানেলে শুনছেন এই মুহূর্তের খবর। নিউ আলিপুরের একটি বিলাসবহুল এলাকায় আজ সকাল থেকেই চাঞ্চল্য তৈরি হয়েছে একটি বিশেষ বাড়িকে ঘিরে। পুলিশ এবং সিআইডি বাড়িটিকে ঘিরে ফেলেছে। রয়েছে পুলিশ কুকুরও। আমাদের বিশেষ সূত্র বলছে 7.5 বছর আগে গৃহলক্ষ্মী চিটফান্ডের মালিক বিশ্বনাথ রক্ষিতের নিখোঁজ হওয়ার সাথে এই বাড়িটির যোগাযোগ আছে। এমন সম্ভাবনাকে অস্বীকার করা যাচ্ছে না। নিউ আলিপুরের একটি বিলাসবহুল এলাকায় আজ সকাল থেকে এই কি চাই এখানে? পিছিয়ে যান, পিছিয়ে যান। এই রতন, এখান থেকে ভিড় হটাও তো।
বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ, বালিগঞ্জের কি খবর? স্যার, একটা টিম চলে গেছে ওখানে। ওনাকে এখানেই নিয়ে আসা হচ্ছে। বাড়ির সব এক্সিট কভার করা আছে তো? হ্যাঁ স্যার। ওকে টিম, লেটস মুভ। পাপিয়া মুখার্জির বাড়ি পুরোপুরি ঘিরে ফেলেছে পুলিশ এবং সিআইডির লোকেরা। ইডিকেও খবর দেওয়া হয়েছে। বসবার ঘরের সোফায় বসে আছেন পাপিয়া দেবী, পরনে একটা দামি হাউস কোট। তার দুই পাশে দুই মহিলা পুলিশ বসে আছেন। তার আগে শিলাজিতের আদেশে মহিলা পুলিশ পাপিয়া দেবীর শরীর তন্ন তন্ন করে খুঁজে দেখেছে কোনো অস্ত্র বা বিষ লুকোনো আছে কিনা। সিআইডির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর লাকি চুপচাপ বসে আছে একদিকে, আর ট্রেনার পাশেই দাঁড়িয়ে। শিলাজিৎ ট্রেনারকে ইঙ্গিত করতেই লাকির বকলেসের ক্লিপ খুলে দিল ট্রেনার। মাথায় হাত বুলিয়ে বলল, গো বয় গো। লাকি ধীরে সুস্থে উঠে দাঁড়িয়েছে। সবার চোখ এখন লাকির দিকে। লাকি সোফার কাছে এগিয়ে এসে পাপিয়া দেবীকে একবার শুঁকল, তারপর এগিয়ে গেল অন্য ঘরে। একটু দূরত্ব রেখে অন্যরা চলেছে পেছন পেছন। বড় হল ঘরটায় ঢুকল। একবার ট্রেনারের দিকে তাকালো পেছন ফিরে, তারপর আবার এগিয়ে গেল। হলঘর পেরিয়ে দামি মদ সাজিয়ে রাখা ওই ছোট ঘরে ঢুকল। দুবার গড়গড় করল। তারপর বিভিন্ন সিগার সাজিয়ে রাখা দেওয়ালের একদম নিচে, দেওয়াল ও মেঝের সংযোগস্থলে নিজের নাক গুঁজে দিল। লাকি এবার পিছিয়ে এসেছে। এবার ওই দেওয়ালের দিকে চেয়ে ডেকে উঠল জোরে জোরে। সে ডাক আর থামতেই চায় না। শিলাজিৎ, শৈলেন ও বিদ্যুৎ নিজেদের মধ্যে চোখাচোখি করল। লাকিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন লোক এগিয়ে এসেছে, সঙ্গে ইলেকট্রিক কংক্রিট কাটার মেশিন। শিলাজিৎ তাদের দিকে তাকিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, দেওয়াল ভাঙো। ছোট ঘরটার চতুর্থ দেওয়ালের তাক ও সিগারের প্যাকেটগুলো সরিয়ে রেখে দেওয়াল ভাঙা শুরু হলো। ছেনি, হাতুড়ি আর ইলেকট্রিক কাটারের মিলিত আওয়াজে কানে তালা লাগার জোগাড়। একজন পুলিশ কর্মচারী চেঁচিয়ে উঠলেন, স্যার, এই দেখুন, এই দেয়ালের পিছনে একটা দরজা। দেওয়াল ভাঙতে যেটা বেরোলো সেটা একটা ঘরের দরজা। বাইরে থেকে তালা দেওয়া, তালায় মরচে ধরে গেছে। বোঝা যাচ্ছে দরজাটা বাইরে থেকেও তালা দেওয়া, আবার ভেতর থেকেও বন্ধ। তালা দরজা সব ভাঙো। দরজা ভাঙার পর অন্ধকার ঘরের বাইরে দাঁড়িয়ে সবাই বোঝার চেষ্টা করতে লাগলো ভেতরে কি আছে। একটা বদ্ধ বাতাস ও কিছু বছরের জমে থাকা তীব্র কটু গন্ধ ঘর থেকে বেরিয়ে আসছে। আলোর ব্যবস্থা করার পর দেখা গেল ঘরে একটা বড় টেবিল, টেবিলের ওপর স্টিলের থালা, 2টো বাটি, উল্টে পড়ে থাকা গ্লাস, একটা জলের জগ, একটা চেয়ার, একটা ছোট আলমারি, একটা সিঙ্গেল খাট, আর মেঝেতে পড়ে থাকা পাজামা ও টি শার্ট পরিহিত একটি নর কঙ্কাল। তবে বডি সম্পূর্ণ কঙ্কাল এখনো হয়নি। অল্প কিছু জায়গায় ভয়াবহ দৃশ্য। 7.5 বছর পর বিশ্বনাথ রক্ষিতের খোঁজ পাওয়া গেল। ভবানী ভবনে সিআইডি অফিসে একটি আরামদায়ক ঘরে বসে আছে
বিশ্বনাথ নিখোঁজ কেসের প্রাক্তন ইনভেস্টিগেটিং অফিসার বিদ্যুৎ সেন, এসআই শৈলেন পাল, কেস ডায়েরি লেখার জন্য অমল পালিত, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গণেশ ত্রিবেদী ও শামসুর আলম, হ্যাপি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেইম ইনভেস্টিগেটিং অফিসার অসীম রায়চৌধুরী এবং শিলাজিৎ সেনগুপ্ত। পেস্ট্রি ও কফি দেওয়া হয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে সেন্টার টেবিলে কাপ নামিয়ে রেখে শিলাজিৎ বলল, তাহলে শুরু করছি। গৃহলক্ষ্মী চিটফান্ডের অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে আমি ঢুকছি না, ওটা মিস্টার ত্রিবেদী ও মিস্টার আলম দেখবেন। আমি বিশ্বনাথ রক্ষিতের বেপাত্তা হয়ে যাওয়ার তদন্ত দ্বিতীয়বার করেছি সিআইডির তরফ থেকে। প্রথমবার করেছে কলকাতা পুলিশের তরফ থেকে বিদ্যুৎ। এই কেসে একাধিক মানুষের দৃষ্টিকোণ জড়িত আছে। প্রথমে বিশ্বনাথবাবুর কথায় আসি। উনি বুঝে গিয়েছিলেন যে কিছুদিন বাদেই ওনার সব অর্থনৈতিক কারচুপি রাষ্ট্র হয়ে যাবে। উনি নিজেই উদাও হতে চেয়েছিলেন, কিন্তু স্ত্রীকে কিছু জানার নেই, কারণ পুলিশি তদন্তের প্রথম চাপ ওনার স্ত্রীর ওপরেই পড়বে। স্ত্রী চাপে পড়ে সব বলে দিতে পারে, তাই ওনাকে হঠাৎ করেই উধাও হতে হবে। 12ই নভেম্বর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বিশ্বনাথবাবু তখন চুপি চুপি বাড়ির পেছন দিকের পাঁচিলে উঠলেন। পেছন দিকের পাঁচিল, কারণ দারোয়ান যাতে টের না পায়। কিভাবে উঠলেন? ওনার পাঁচিলের ভেতর দিকের দেওয়ালের গায়ে কিছু সিমেন্টের মূর্তি খোদাই করা আছে। সেরকম কোনো একটা মূর্তির খাঁজে পা দিয়ে পাঁচিলের ওপর উঠলেন। পাঁচিলের ওপরটা 7 ইঞ্চির বেশি চওড়া। সাবধানে পা ফেলে চলে এলেন দক্ষিণ দিকে। এবার প্রশ্ন হলো, রাস্তায় নামলেন কিভাবে? দক্ষিণ দিকে বোস বিল্ডার্সের সাপ্লাই আসে হাইড্রোলিক ডাম্প ট্রাকে। রক্ষিতবাবুর বাড়ির পাঁচিল ঘেঁষে মাল ফেলে দেয়। পরে লেবাররা এসে সেগুলো তুলে দেয় বিল্ডার্সের জমিতে। লেবাররা আসার আগেই রক্ষিতবাবু উঁচু হয়ে থাকা স্টোনচি বা বালির ঢিপির উপর পা দিয়ে অনায়াসে রাস্তায় নামলেন। খানিকটা হেঁটে মোড়ের মাথায় পৌঁছলেন। সেখানে পাপিয়া দেবী গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। নিয়ে এলেন নিজের বাড়িতে। রক্ষিতের প্ল্যান ছিল পাপিয়া দেবীর বাড়ির ভেতর দিকের ঘরে লুকিয়ে থাকবেন। ওনাকে নিয়ে হইচই, লুকআউট নোটিশ জারি হওয়া, স্টেশন এয়ারপোর্টে কড়াকড়ি, রাস্তায় নাকা চেকিং এসব হবে উনি জানতেন। যে কোনো পাকা খেলোয়াড় মাত্রই এসব জানেন। সব ঠান্ডা হয়ে গেলে উনি লুকিয়ে অন্য রাজ্যে বা অন্য দেশে পালিয়ে যাবেন এবং 7 বছর লুকিয়ে থাকবেন। ওনার চিঠি পড়ে ওনার স্ত্রী পাপিয়া দেবীর সাথে যোগাযোগ করলে প্ল্যানের দ্বিতীয় স্তর কার্যকর হবে। সেটা কি? উনি মৃত এই দাবি করে ওনার স্ত্রী ওনার ইন্স্যুরেন্স ক্লেম করবেন। সেই টাকা আর ফাইন্যান্সিয়াল ফ্রডের টাকা নিয়ে ওনার স্ত্রী ছেলেকে নিয়ে দেশ ছাড়বেন। অন্য কোনো দেশে অন্য কোনো নাম ও পরিচয়ে বিশ্বনাথ রক্ষিত ওনার স্ত্রী আর সন্তানের সাথে মিলিত হবেন। আর পাপিয়া দেবী এই পুরো টাকার একটা পার্ট পাবেন। শি ইজ দ্য হার্ড নাট টু ক্র্যাক। টানা 12 ঘন্টা জেরার পর পাপিয়া দেবী স্বীকার করেছে যে ওনার পুরো টাকার 10% পাওয়ার কথা ঠিক ছিল। শিলাজিৎ একটু থামল, 2 ঢোক জল খেয়ে একটা সিগারেট ধরালো। সেই ফাঁকে প্রশ্ন করল বিদ্যুৎ, স্যার, উনি পাপিয়া দেবীকে ইনভলভ করলেন কেন? শুধুই ওনার বাড়িতে লুকিয়ে থাকার জন্য? প্রথমত, পাপিয়া দেবীর সাথে ওনার সম্পর্কটা গোপন। আধার কার্ড ছাড়া অন্য কোথাও বেশি দিন লুকিয়ে থাকা মুশকিল। পাপিয়ার বাড়িতে লুকিয়ে থাকাটাই সেফ। পুরো প্ল্যান পাপিয়া দেবী ওনার স্ত্রীকে পরে বলেছেন। তার আগে যেহেতু মেঘলা দেবী কিছু জানতেন না, তাই পুলিশে জেরায় কিছু ফাঁস হওয়ার ভয়টাও থাকে না। উনি ওনার লাইফ ইন্স্যুরেন্স পলিসির কাগজে রেখেছিলেন পাপিয়ার কাছে, যাতে ওই টাকার জন্যই মেঘলা দেবী তার অপছন্দের মানুষ পাপিয়ার সাথে যোগাযোগ করেন এবং পুরো প্ল্যানটা জানতে পারেন। তাহলে ব্যাপারটা অন্যরকম হলো কি করে স্যার? বিশ্বনাথ বাবুর এই রকম পরিণতি এটা কেন হলো?
হলো, কারণ টাকা হলো হাতল ছাড়া তলোয়ার। তাকে খুব সাবধানে না ধরলে সে অন্যের ক্ষতি করার আগে মালিকের ক্ষতি করে বসে। এবার পাপিয়া দেবীর দৃষ্টিকোণ। অত টাকা দেখে পাপিয়ার মাথা ঘুরে গেল। উনি দেখলেন সোনার ডিম পাড়া হাঁস তার সব ডিম পেড়ে ফেলে ওনার কাছে নিয়ে এসেছেন। তাহলে আর হাঁসটাকে বাঁচিয়ে রেখে লাভ কি? উনি মেঘলা দেবীর সাথে একটা প্যাক্ট করলেন। ইন্স্যুরেন্স শুদ্ধ পুরো কারচুপি টাকার আধা আধি ভাগ হবে। মেঘলা দেবী ওনাকে সাহায্য করবেন বিশ্বনাথ বাবুকে মারতে। বিশ্বনাথ বাবু ওই ঘরেই খেতেন, ওই ঘরেই কাটাতেন, দরজা বন্ধ থাকত। প্রথমে মেঘলা দেবী থ্যালিয়াম সালফেট বিষ জোগাড় করে দিলেন পাপিয়া দেবীকে। পাপিয়া দেবী রোজের খাবারের সাথে সেটা কড়া ডোজে মিশিয়ে দিলেন বিশ্বনাথ বাবুকে। বিষটি স্বাদহীন, গন্ধহীন। বন্ধ ঘরে সেই খাবার খেয়ে বিশ্বনাথ বাবু মারা গেলেন, মরে পড়ে রইলেন। এরপর মেঘলা দেবী নিউ আলিপুরে ওনার পাড়ার এক মিস্ত্রির কথা পাপিয়া দেবীকে জানালেন। নিজেকে কিন্তু আড়ালে রাখলেন। রাজমিস্ত্রি বাবলু দাস মদ খেয়ে যে বলেছিল, বড়লোকের খেয়াল বানাও সালা দেওয়াল। মনে আছে তো শৈলেন? পাপিয়া দেবী বাবলুর সাথে যোগাযোগ করে তাকে বললেন বালিগঞ্জ এলাকায় একটা বাড়িতে কাজ আছে। জেরার মুখে মেঘলা দেবী অ্যাডমিট করেছেন যে উনি বুদ্ধি দিয়েছিলেন বলতে যে পাপিয়া দেবীর বাড়ির পার্টিশন হয়েছে, কিন্তু ঝামেলা চলছে, তাই অল্প অল্প করে ইট বালি সিমেন্ট এনে বাড়ির ভেতরে ওই দরজার সামনে দেওয়াল তুলতে হবে। ওই দরজার পেছনে যে ঘর তার অন্য দিক দিয়ে এন্ট্রি আছে, এদিকের দরজা আর লাগবে না। ওটা অন্য শরিকের পোর্শন। অন্য পাড়ার অশিক্ষিত নেশাখোর মিস্ত্রি বাবলুর কৌতূহল মেটানোর জন্য এইটুকু গল্পই যথেষ্ট। বাবলু যখন কাজ করছে তখন ঘরের ভেতরে বিশ্বনাথ বাবু মরে পড়ে আছেন। এইটুকু কাজের জন্য বাবলু মিস্ত্রিকে 1 লাখ টাকা হার্ড ক্যাশ দেওয়া হয়। বলা হয় মুখ বন্ধ রাখতে। তবে পাপিয়া দেবীর বলা গল্প বাবলুর পুরো হজম হয়নি, তাই পেটে বাংলা পড়লে ওই সংক্রান্ত কথাও বেরিয়ে আসত। বাবলু একাই দেওয়াল তুলে দেয়, বাকি দেওয়ালের সাথে মিলিয়ে রঙও করে দেয়। মুশকিল হলো অন্য 3 দিকের দেওয়াল ও নতুন দেওয়ালের রং এক হলেও নতুন দেওয়ালের রং একটু ঘন লাগবেই চোখে, কারণ সেটা সময়ের সাথে অতটা ফিকে হয়নি। ওই দেওয়ালে র্যাক করে সিগার ইত্যাদি রাখা হয়েছে। আমার ওই রঙের তারতম্য নজর কেড়েছিল। কর্পোরেশনের রেকর্ডে বাড়ির মাস্টার প্ল্যানের ব্লু প্রিন্ট চেক করে দেখলাম একটা ঘর গুনতিতে মিসিং হচ্ছে। নিজে শিওর হওয়া সত্ত্বেও স্নিফার ডগ নিয়ে রেড করেছিলাম। বিশ্বনাথ রক্ষিতের মৃতদেহ ওই বদ্ধ ঘরে পচে গলে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এই বছরে। ঘরের মধ্যেই কঙ্কাল হয়ে গেল স্যার? নর্মালি বছর 10 লাগে, তবে ডিপেন্ড করে আবহাওয়ার ওপরে। গরম হিউমিডিটি বেশি হলে তাড়াতাড়ি পছন্দ ধরবে, মাটি পেলে আরও তাড়াতাড়ি কঙ্কাল হতো। বিশ্বনাথ বাবুকে বিষ মেশানো খাবার দিয়ে দরজায় তালা দেওয়ার পর পাপিয়া দেবী ওই ঘর আর খোলেনি। চটপট দেওয়াল তুলে দিয়েছেন। ঘরটার প্ল্যান মাফিক একটা স্টোর রুম, কোনো জানলা বা ভেন্টিলেটর নেই। হ্যাপি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান ক্লেমের ইনভেস্টিগেটিং অফিসার অসীম রায়চৌধুরী এবার গলা খাঁকারি দিয়ে বলে উঠলেন, গুড জব মিস্টার সেনগুপ্তা। গুড নিউজ বলুন, পলিসির বেনিফিশিয়ারি মার্ডার প্ল্যানে ইনভলভড। কোম্পানিকে ক্লেমের টাকাটা দিতে হবে না। তবে ইডির জন্য একটা ব্যাড নিউজ আছে। গৃহলক্ষ্মী চিটফান্ডের মেম্বারদের টাকা আর অন্যান্য স্কিম করে লগ্নিকারীদের যে টাকাটা বিশ্বনাথবাবু মেরে দিয়েছিলেন এবং পাপিয়া দেবীর কাছে গচ্ছিত রেখেছিলেন, সেটা কিন্তু দেশের বাইরে চলে গেছে হাওলা মারফত। ওই টাকাটা ট্র্যাক করার নেটওয়ার্ক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে আছে মিস্টার ত্রিবেদী, আমার নেই। মেঘলারক্ষী তো পাপিয়া মুখার্জিকে আপনাদের কাস্টাডিতে নিয়ে নিন, জেরা করুন, প্রেশার দিন। আমার বিশ্বাস
টাকার হদিশ পেয়ে যাবেন। হ্যাঁ বলো। এতক্ষণ সময় লাগে কেন ধরতে? আরে শেভ করছিলাম তো। প্রায় সব চ্যানেলেই তো মহাশয়ের চাঁদ বদন দেখাচ্ছে দেখছি। মোটে, এ তো ভারী অন্যায়। এত দূর চলে এলাম তবুও কিনা তোমায় মুখ দেখতে হচ্ছে। তা দূরে গিয়ে ভালোই হয়েছে। শিলিগুড়ি থাকতে তো মুখ দিয়ে আপনি ছাড়া কিছু বেরোতো না। কলকাতায় ট্রান্সফার হয়ে তবুও তুমিতে নামতে পারলে। মিডিয়া জানে সেলিব্রিটি ডিটেকটিভ এত লাজুক। খাওয়া ঘুম ঠিকঠাক হচ্ছে? শৈলেন যত্ন টত্ন করে? শৈলেন বোধহয় দায়িত্ব ট্রান্সফার করার লোক খুঁজছে। তাহলে কি একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে হবে? না, তার দরকার পড়বে না। ম্যাডাম অধিকারী ইজ হাইলি রিকমেন্ডেড। শুধু নিজের পদবীর সদ্ব্যবহার করলেই হয়। কলকাতা যাচ্ছি ক্রিসমাসের সময়, খুশি? হ্যাঁ হ্যাঁ, মানে ও খুশি নয়, তাহলে থাক। কি মুশকিল, তাই বললাম নাকি? এত কোন ঠাসা করো কেন? শুনছিলেন গৃহলক্ষ্মী চিটফান্ড। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, গার্গী, সঙ্গীতা, মালবিকা, উপাসনা, দেবপ্রিয়া ও সঞ্জয়, সঞ্জিত, সঞ্জীব, অরিজিৎ, ভোগলু, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।